আজকের গল্প অবুঝ হৃদয়। বিয়ের প্রথম রাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার নববিবাহিতা স্ত্রী পলা সরাসরি আমার চোখের দিকে চেয়ে বলল, আমি সৌম্যকে ভালোবাসি। নতুন বউয়ের মুখে এরকম কথা শুনে যে কোনো স্বামী এতে চমকে উঠবে, কিন্তু আমি চমকালাম না, কারণ পুরো ঘটনাটাই আমার জানা। আমি আস্তে ধীরে খাটের ওপর এসে বসলাম। খুব সুন্দর লাগছে পলাকে। এত সুন্দর মুখটাতে কোথায় যেন কঠোরতার ছাপ স্পষ্ট হয়ে আছে। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, হ্যাঁ বুঝেছি। পলা খুব উত্তেজিত হয়ে বলে, আমি 2 বছর প্রায় পাগলের মতো ছিলাম। এই খবর কি আপনি জানেন? বিয়ের আগে আপনার সাথে আমাকে একা কথা বলতে দেওয়া হয়নি, এমনকি ফোন নাম্বার পর্যন্ত পাইনি, যার কারণে কথাগুলো আপনাকে জানাতে পারিনি। এখন তো সুস্থ, তাহলে আর সমস্যা কোথায়? পলা খানিকটা কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। এমনিতেই সারাদিন অনেক ধকল গেছে, তুমি বরং ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আর রাত জাগতে হবে না। পলা অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার কৌতূহল বুঝতে পেরে বললাম, আমাদের জীবনে অনেক সময় পড়ে আছে, আস্তে ধীরে সব কথা জানা যাবে, শোনা যাবে, বোঝাও যাবে। এখন বরং ঘুমাও, তোমার ঘুমের প্রয়োজন। কিছুক্ষণ পর ও ফ্রেশ হয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। অল্প সময়ের মধ্যে বুঝতে পারলাম সে গভীর ঘুমে অচেতন। আমার ঘুম আসছে না। রাত তখন গভীর, মনে পড়ে যাচ্ছে বছর 4 আগের কথা। সন্ধ্যা তখন প্রায় 7টা-8টা হবে। আমরা 3-4 জন বন্ধু বর্ধমান থেকে ফিরছিলাম। হঠাৎ রং সাইড থেকে একটা বাইক প্রচণ্ড গতিতে এসে আমাদের গাড়িতে ধাক্কা দিল। গাড়ি চালাচ্ছিলাম আমি নিজে। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। বন্ধুরা সমানে বলে চলল তাড়াতাড়ি পালিয়ে যেতে। ওদের কথা মতো আমিও প্রায় পাগলের মতো গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। কিন্তু তারপর যেন বিবেক জাগ্রত হলো। আবার গাড়ি ঘুরিয়ে পেছনে এলাম। বন্ধুরা গালিগালাজ করতে লাগলো, বিপদে ফেসে যাব, থানা পুলিশ হবে, হাবি যাবি আরও অনেক কিছু। শেষ পর্যন্ত আবার ওরাই সাহায্য করলো। বাইকে একটি মেয়ে আর একটি ছেলে ছিল। হ্যাঁ, ওই মেয়েটিই পলা। আমরা হাসপাতাল পর্যন্ত নিয়ে গেলাম, কিন্তু সত্যি বলতে কি আমি তখন খুব ভয় পাচ্ছিলাম। কেউ কোনো কথা শুনবে না যে। বাইকটি রং সাইডে ছিল এবং প্রচণ্ড গতিতে আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। আমি মোটেই ধাক্কা দিইনি। তাই বন্ধুদের কথা অনুযায়ী হাসপাতাল গেটের সামনে কোনো মতে ফেলে চোরের মতো চলে এলাম সবাই। কিছুতেই শান্তি পাচ্ছি না, বিবেক দংশাতে থাকে বারবার। তাই পরদিন সকালেই খানিকটা লুকোচুরি করে হাসপাতালে গেলাম খবর নিতে। একাই গেলাম, বন্ধুদের সাথে নিইনি। প্রচণ্ড মন খারাপ হলো যখন জানতে পারলাম ছেলেটি মারা গেছে। মেয়েটির অবস্থাও আশঙ্কাজনক, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আমার কিছু করার ছিল না যে। তারপর থেকে চুপচাপভাবে নিয়মিত খবর নিতাম। পলা শারীরিকভাবে সুস্থ হয়ে গেল, মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায়। সৌম্যর মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ওদের অনেক দিনের সম্পর্ক ছিল, এমনকি বিয়ের কথাবার্তাও চলছিল। পলা শিক্ষিত এবং সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিয়ে হচ্ছিল না। খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আশেপাশের পাড়া প্রতিবেশী সবাই জানতো মেয়েটি মানসিকভাবে খানিকটা বিকারগ্রস্ত ছিল। সে এখন সুস্থ, স্বাভাবিক, কিন্তু তারপরেও প্রত্যেকেই সেই কথা মনে রেখেছে। প্রতিটি বিয়ে ভেঙে যেতে লাগলো। আর পলা নিজেও বিয়ে করতে চাইছিল না। আমি জানি আমার কোনো দোষ ছিল না, কিন্তু তারপরেও চোখের সামনে এরকম একটা মৃত্যু কেমন যেন লাগছিল। আমার বন্ধুদের কথায় যদি আমি সেই সময়টা নষ্ট না করতাম তাহলে হয়তো ছেলেটি বেঁচে যেত। আসলে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালবেলা মা ফিসফিস করে আমাকে বললেন, কিরে তোর বউ এখনো ওঠেনি? আমি মাকে বললাম, কাল সারাদিন ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে মা, ওকে ডাকার দরকার নেই, বরং একটু ঘুমো। মা কিছুটা বিরক্তি হয়ে বলল, তোর ওপর দিয়েও তো গেছে, বাড়ির বউ, সে একটু পরে সবাই দেখতে আসবে, দেখতে আসলে বসাবে, চা মিষ্টি খাওয়াবে, আমি আস্তে ধীরে পলাকে ডেকে দেবো বলে নিজের বেডরুমে এলাম। ততক্ষণে পলা উঠে গেছে, ফ্রেশ হচ্ছে। আমার দিকে চোখ ফিরিয়ে বলল, আমি শাড়ি পরতে জানি না।
আমি বললাম, পরতে হবে না। তোমার কাছে কি কোনো সালোয়ার কামিজ আছে? আছে আমার স্যুটকেসে। তাহলে তাই পরো। পলার চোখে মুখে অনেকটাই কৌতূহল। অতিথিদের সামনে পলা খুব সহজ, সাধারণ আর স্বাভাবিক আচরণ করলো। যদিও মা আমাকে একপাশে ডেকে নিয়ে বলল, নতুন বউ গয়নাগাটি ছাড়া সালোয়ার কামিজ পরে বসে আছে, এটা কেমন কথা? যতই মডার্ন মেয়ে হোক না কেন, ঘরের বউ বলে কথা। আমি দূর থেকেই মাকে দেখালাম পলা কেমন প্রাণোচ্ছলভাবে অতিথিদের সাথে কথা বলছে, এবং ওদের কথা বলা দেখে তো মনে হচ্ছে না ওরা খুব অসন্তুষ্ট। আমি বললাম, মা শোনো, আমরা গ্রামের বাড়িতে থাকবো 1-2 দিন, তারপর তো চলেই যাব। তুমি প্লিজ শাশুড়ি বউয়ের নাটক করো না, দোহাই তোমার। মা আমার মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন। আচ্ছা, যা করব না, তোদের সুখেই আমার সুখ। পলাকে নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে এলাম। শুরু হলো আমাদের একান্ত জীবনযাপন। পলা মাঝে মাঝেই সৌম্যর কথা বলে। স্বামী হিসেবে আমার ঈর্ষান্বিত হওয়া উচিত, কিন্তু কেন যেন আমার খুব কষ্ট লাগে। আমাকে কষ্ট পেতে দেখে ওর কৌতূহল দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, আমি যে আমার বয়ফ্রেন্ডের কথা বলি, তোমার খারাপ লাগে না? আমি বলি, না, খারাপ লাগবে কেন? আমি জানি প্রথম ভালোবাসা ভোলা যায় না। পলা জিজ্ঞাসা করে, তোমার কেউ ছিল বুঝি? ছিল, কিন্তু তার গল্প তোমার সাথে আমি করব না। সে আমাকে ধোঁকা দিয়েছে। আসলে আমার জীবনে কোনো প্রেম ছিল না। এখন যদি পলাকে আমি এটা বলি, ও স্বাভাবিকভাবে হয়তো নেবে না। ওর মনে হবে আমি কোনো কিছু লুকোচ্ছি, তাই এই মিথ্যেটা বলতেই হলো। আমার প্রথম ভালোবাসা পলা। জমাট বাঁধা সেই ভালোবাসা ধীরে ধীরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পলাকে ঘিরে। জানি না ও আমাকে কখনো ভালোবাসতে পারবে কিনা, কিন্তু আমাদের সম্পর্ক অনেকটাই সহজ স্বাভাবিক হয়ে গেছে। এজন্য আমাকে অনেক স্যাক্রিফাইসও করতে হচ্ছে। মাঝে মাঝে গভীর রাতে পলা কেঁদে ওঠে। ওকে আমি সান্ত্বনা দিই, বুক দিয়ে আগলে রাখি। ও নিজেও ব্যাপারটা বুঝতে পেরে তখন শান্ত হয়ে যায়। মাঝে মাঝে পাড়ার কুকুরগুলো চিৎকার করে উঠছে। আমি আর পলা বসে আছি বারান্দায়। অন্ধকার রাত, আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে। মানুষ মরে গেলে নাকি তারা হয়ে যায়, এটা কি সত্যি পলা? পলা বলে, জানি না, তবে মরে যাবার পরে আফসোস করার চেয়ে পাশে বসে থাকা মানুষটিকে গুরুত্ব দেওয়া বোধহয় জীবনে বেশি মূল্যবান। আমি অবাক বিস্ময়ে পলার দিকে তাকালাম। আলো আধারিতে শ্যামবর্ণা মেয়েটিকে অপূর্ব লাগছে। পলা একটু করে হেসে আমার কাঁধে মাথা রাখল। আমার খুব ইচ্ছে করছিল পলাকে সমস্ত ঘটনাটা খুলে বলি, কিন্তু পরক্ষণেই মনে হলো, থাক না, কিছু অজানা কথা। মেয়েটা এইমাত্র বাঁচার স্বপ্ন দেখা শুরু করেছে, হঠাৎ করে ওর বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নিতে পারি না আমি। একটা সত্যি বলতে গিয়ে যে 2টো জীবন নষ্ট হয়ে যাবে, বরং নিষ্ঠুর সত্যটা আমার মাঝেই থাক চিরকাল। অবুঝ হৃদয় যে তাকে বড্ড বেশি ভালোবাসে। গল্পের সমাপ্তি এইখানে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন অবশ্যই।